তোমরা নিশ্চয়ই অবগত রয়েছো যে আমরা একটি খবর দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। শুধু তাই না, প্রধান মিডিয়াগুলো যদি তুমি একটু খেয়াল করো, এটিএন বাংলা, তারপরে নিউজ 24 সহ বিভিন্ন চ্যানেলেও কিন্তু আমরা একটা খবর পাচ্ছি, সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা 2 মাস পেছানো হবে। একদম অ্যাকুরেটভাবে যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি, এই যে তোমরা বিভিন্ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছো, তারাও কিন্তু তোমাদেরকে এই কথাটা বলছেন যে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা 2025-এর পরীক্ষাটি পেছানো হবে 2 মাস থেকে 3 মাস সময় পর্যন্ত। এখন এই খবরটির ব্যাপারে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেটা যে এখন কিন্তু এটি মেইন স্ট্রিম মিডিয়াতে চলে এসেছে। অর্থাৎ এই খবরটি কিন্তু তুমি যদি খেয়াল করো, প্রধান যে টেলিভিশন মিডিয়া, সেখানেও কিন্তু এই বিষয়টি প্রচারিত হয়েছে। এবং শুধু তাই না, প্রত্যেকটা বোর্ডের আন্ডারে, আমি আবারও বলছি, প্রত্যেকটা বোর্ডের আন্ডারেই কিন্তু তোমরা এই এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য যে তোমাদের দাবি, এই দাবিটা কিন্তু একটা খুব সিরিয়াস ইস্যুতে পরিণত হয়েছে। এবং আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বললাম, এই যে কোভিড পরিস্থিতির একটা অবনতি শুরু হয়েছে, এবং শুধু বাংলাদেশে শুধু মানুষ মারা গেছে তা কিন্তু না, ভারতে মানুষ মারা গেছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু কোভিডের কারণে মানুষ অলরেডি মারা যাচ্ছে। এই যে যখন তোমার এইচএসসি পরীক্ষাটা হবে, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনবহুল যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ যে পরীক্ষাগুলোর কারণে তোমাদের সবচেয়ে বড় ক্ষতি হয় এই কোভিড ক্রাইসিস বা কোভিড পরিস্থিতির কারণে। তোমাদের অনেকের প্যারেন্টসদের মৃত্যু হবে জাস্ট এই কোভিড যে পরিস্থিতিটা এখন আছে, এই পরিস্থিতিতে যদি তোমরা পরীক্ষায় পার্টিসিপেট করো। তো এরকম পরিস্থিতিতে, এবং যখন তোমরা এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, কিন্তু এটা কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি বারবার বলে রাখছি, আমার এই ভিডিওটা নিয়ে আমি তোমাকে শুধু একটা কথা বলবো, এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট দেখো, বারবার দেখো, আনলেস আমি তোমাকে বললাম তোমার চরম একটা সর্বনাশ হবে। কারণ দেখো, কেউ কিন্তু তোমার ব্যাপারে, তোমার ফ্যামিলির ব্যাপারে বা তোমার জীবনের ব্যাপারে, বিশেষ করে তোমার ক্যারিয়ারের ব্যাপারে কেউ খেয়াল করে না বাংলাদেশে, কেউ কেয়ার করে না। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বললাম, জাস্ট আমার কথাগুলো তুমি শোনো, তাহলে এই যে ক্রাইসিসটা তোমাদের ভিতর দিয়ে যাচ্ছে, তোমাদের উপর দিয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, আমরা এখানে কিন্তু আরও একটা খুব বাজে গুঞ্জন শুনছি, আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন। অর্থাৎ এই যে তোমরা তোমাদের সারা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলতে পারো তোমার জীবনের জন্য, এইচএসসি পরীক্ষা 2025, এই যে এই পরীক্ষাটায় তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ, এই পরীক্ষাটা যদি পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করে, যেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে, যদি পরীক্ষা পিছায় বা ওই ধরনের কোনো ব্যাপার স্যাপারে যদি ঘটে, বা অটো পাস বা ওই ধরনের কোনো কিছু যদি করে, তোমাদের অনেকের কিন্তু সর্বনাশ হবে। তোমাদের অনেকের স্বপ্ন আছে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, বুয়েটে পড়বা, সিকে রুয়েট, চুয়েট কুয়েট রুয়েটে পড়বা, ঢাবিতে পড়বা, হ্যাঁ মেডিকেলে পড়বা, ওই স্বপ্নগুলো কিন্তু আর বাস্তবায়ন হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। এই যে ঝামেলাটা ওরা শুরু করে দিছে এটার কারণে, সেই কারণে আমি তোমাদেরকে বলতেছি, ফার্স্ট অফ অল, কোভিড ক্রাইসিস বাংলাদেশে আছে কিনা, 100% আছে। এখন কি জিনিসটা চিন্তা করার, দুশ্চিন্তা করার পর্যায়ে কিনা? অবশ্যই দুশ্চিন্তা করার পর্যায়ে, কারণ অলরেডি মানুষ মারা গেছে। ঠিক আছে, অলরেডি মানুষ মারা গেছে, এখন আক্রান্ত হওয়ার হারও বাড়ছে। ঠিক একইভাবে এখন এই যে তোমাদের এই যে এসকেলেশনটা হয়েছে, তোমরা কিন্তু অনেকেই এই দাবিটা জানাইছো, এবং এটা কিন্তু খুব সিরিয়াস একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। তাহলে এখন, আর শুধু তাই না, বোর্ডের লোকজন তোমাকে কিছু কিন্তু বলতেছে যে এই পরীক্ষাটা তোমাদের 2 মাস পিছানো হবে। ঠিক আছে, তারা সকল প্রসিডিওরগুলো মন্ত্রণালয়ের কাছে যাচ্ছেন। তো আমি তোমাদেরকে এখানে এই নিউজটার ব্যাপারে বা এই যে সামগ্রিক পরিস্থিতি, এটার ব্যাপারে আমি 100% সত্য কথা বলছি। ফার্স্ট কথা হচ্ছে যে এই জিনিসটা আদৌ ঘটবে কি না। আমি তোমাকে ফার্স্টে একটা কোশ্চেন করতে চাই, আচ্ছা তোমার কি এই যে তুমি যে এইচএসসি পরীক্ষাটা দিচ্ছ বা দিতে যাচ্ছ, তুমি কি জানো যে এই পরীক্ষাটার গুরুত্বটা কতটুকু? ধরো তুমি এই পরীক্ষাটায় জাস্ট গোল্ডেন জিপিএ ভাইভ মিস করে জাস্ট তুমি A+ মিস করলা, একটা সাবজেক্ট, 2টা সাবজেক্টে A+ মিস করে ফেললা। ঠিক আছে, হয়তো ধরো তুমি এটার জন্য, যে এই যে পরীক্ষাটা পেছানোর কথা বলা হচ্ছে, এটার জন্য তুমি কিছুদিন পড়লা না, এটার কারণে তোমার যে পরীক্ষার যে ক্ষতি হতে পারে, এটা কি তুমি বুঝতে পারতেছো? কিন্তু এটাও কিন্তু একটা বাস্তবতা, যে পরীক্ষার ডেট যদি আদৌ পিছায়, তখন তুমি পড়বা, তোমার এনার্জিটা এটার ভিতরে দিবা, পরে কিন্তু তুমি রেজাল্ট পাবা না। তুমি কষ্ট করবা, দেখা যাবে যে পরে যে অন্য কেউ ভালো করবে পরীক্ষাটায়, অন্য কেউ তোমার এই বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে ঢাবিতে মেডিকেলে চান্স পেয়ে যাবে, তুমি পাবা না। কিন্তু বুঝতে পারছো সমস্যাটা কিন্তু একটা দ্বিমুখী একটা সমস্যা। এই কারণে আমি তোমাকে যে অ্যাডভাইসগুলো দিব, সেগুলোকে একটু ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ফার্স্টে কথা হচ্ছে যে পরীক্ষাটা কি 2 মাস আদৌ পেছাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে এটা পেছানোর সম্ভাবনা আছে। একদম যদি কেউ আমাকে বলে যে পেছানোর সম্ভাবনা নাই, আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি। কারণ তুমি একটা জিনিস তো বুঝতে পারতেছো যে মেজর মিডিয়াতে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে।
এবং লাস্ট টাইম তোমরা নিশ্চয়ই জানো যে কোটা আন্দোলন যখন হইলো তখন কিন্তু এই মেজর মিডিয়াতে জিনিসটা আলোচনাটা গেছিলো, বাট আলোচনাটা অনেক বেশি এসকেলেট হয়েছে, অনেক বেশি বেড়েছে। আমি তোমাদের এই ব্যাপারে যেটা বলতে পারি যে এখন এই পরীক্ষাটা তোমাদের পেছাবে কি না, অলরেডি কিন্তু অনেকগুলো দিন তোমাদের পার হয়ে গেছে, তোমাদের কিন্তু এটা এখন যে সময় তোমাদের আছে, হাতে সময় আছে, খুব বেশি সময় কিন্তু নেই। আরেকটা বিষয় বলতে চাই, আমাদের দেশে বলো বা আমাদের আশপাশে দেশগুলোতে বলো, বিশেষ করে আমাদের দেশে এখন কিন্তু অনেক মানুষ এই যে সর্দিজনিত যে অসুস্থতা, কোভিড ক্রাইসিস যেটাকে তুমি বলতে পারো, ইনফ্যাক্ট আমি যখন তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আমিও পরিপূর্ণভাবে সুস্থ না, আমিও নিজে খেয়াল করেছি যে আমার ঠান্ডা লাগছে, এবং ইটস নট ইউজুয়াল ঠান্ডা, এটা কিন্তু সাধারণ একটা সর্দি না, কিছু একটা চলতেছে দেশে। আমার কথাটা বুঝতে পারছো? সো ডেফিনেটলি কোভিড ক্রাইসিস ইজ দেয়ার, এটা আমি শিওর, তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। এখন কথা হচ্ছে যে পরীক্ষাটা পিছাবে কিনা, পিছানোর জন্য তোমার যদি তোমার পরীক্ষা পিছায় সেক্ষেত্রে তোমার কী করণীয় আমি সেটাও বলে দিচ্ছি। তুমি জাস্ট আমার কথাগুলোকে A to Z একটু ফলো করবা, শুনবা, বুঝবা, বোঝার চেষ্টা করো, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু অনেক কিছু ঘটবে। পরীক্ষা পিছাইলেও তুমি ঝামেলায় পড়বা, এবং আমি তোমাকে আরেকটা কথা বলছি, পরীক্ষা যদি না পিছাও তাও তুমি ঝামেলায় পড়বা, আর যদি পরীক্ষার নিয়মকানুন পরিবর্তন করে সেক্ষেত্রেও তুমি ঝামেলা পড়বা। সো তুমি কিন্তু একটা ত্রিমুখী বিপদের ভিতর পড়ছো। 2025 সাল অনেকের জন্য খুব খারাপ যাবে, আই এম সরি টু সে। সো ফার্স্টে আমরা বলবো যে আমরা একটা জিনিস একটু চিন্তা করবো যে পরীক্ষাটা কি 2 মাস পিছাবে কিনা। প্রথম কথা হচ্ছে যে দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে, এটা ট্রু। সো পরীক্ষা পেছানোর সম্ভাবনা একটু হলেও আছে, কিন্তু এটা খুব যে বেশি আছে এটা কিন্তু আমরা বলতে পারি না। আমার বিশ্বাস হচ্ছে যে প্রবাবিলিটিসটা আছে ধরো 10 থেকে 20%, যদি খুব বেশি হয় 10 থেকে 20% বা 30% পর্যন্ত আমরা বলতে পারি, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত জিনিসটা গেছে। এখন যদি তোমরা সবাই মিলে একটা জোরালো একটা আন্দোলন করো যে না আমাদের কোভিড ক্রাইসিসটার কারণে হয়তো আমাদের অনেকের প্যারেন্টস মারা যাবে, আমাদের মা বাবাদের মৃত্যু হবে, হ্যাঁ, বিশেষ করে কিন্তু ওল্ডার যে পিপল যারা আছে, বয়স্ক মানুষজন যারা আছে, তোমরা নিশ্চয়ই জানো যে যখনই তুমি এসএসসি পরীক্ষায় পার্টিসিপেট করতে যাচ্ছ অথবা ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করতে যাচ্ছ, যে পরীক্ষায় তুমি পার্টিসিপেট করো না কেন সেক্ষেত্রে তোমার মা বাবা কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যায় সাধারণত। এবং এই যে তোমার মা বাবা তোমাকে সাথে করে নিয়ে যাবে, তাদের কিন্তু একটা হেলথ ক্রাইসিসের একটা অত্যন্ত বড় সম্ভাবনা আছে, যে তাদের মৃত্যুরও সম্ভাবনা আছে। আর এই যে আমাদের এখন কোভিডের যে ভ্যারিয়েন্ট আছে বলো বা যেটাই আছে, এটা কিন্তু আমরা যতদূর খবর পেয়েছি এটা কিন্তু আগেরটার চেয়ে ডেডলি, কারণ এই যে অনেক সুদীর্ঘ একটা সময় জুড়ে কিন্তু আমরা কোভিড ক্রাইসিস আমাদের সাথে অনেক দিন ধরে ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা মৃত্যুর খবর পাইনি, এখানে একটা মৃত্যুর খবর পাওয়া গেছে। সো ডেফিনেটলি এটার কারণে তোমাদের কেউ না কেউ, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, কোনো না কোনো জায়গায় অনেকেই মারা যাবে এটার কারণে, ইটস এ সিরিয়াস ইস্যু। আদারওয়াইজ কিন্তু আন্দোলন হয়ে মিডিয়া পর্যন্ত জিনিসটা যেত না। আমার কথা বুঝতে পারছো? তো এখন তাহলে পেছানোর সম্ভাবনাটা আমি এই মুহূর্তে তোমাদেরকে এই আপডেট যখন দিচ্ছি আমি বলতে পারি যেটা সম্ভাবনা হচ্ছে 20 থেকে 30%। তাহলে সম্ভাবনা নাই কতটার? 70%। অর্থাৎ পরীক্ষাটা পেছানোর সম্ভাবনাটা নাই। পরীক্ষাটা কবে থেকে হবে? ধরো 26 জুন থেকেই হবে, ঠিক আছে? বিশেষ করে আমি বলতেছি যেটা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি ইনকেস পরীক্ষাটা পিছায়, যেটা ওরা বলতেছে অলরেডি, কিন্তু অনেক বোর্ডের যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এই কথাও বলতেছে যে আমরা পরীক্ষা পিছাবো, আমরা উপরের অথরিটির কাছে এই জিনিসটা জমা দিয়েছি, মানে তারা খুব জিনিসটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। তাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমাদের প্রথম দিকের যে পরীক্ষা, ধরো বাংলা এবং ইংরেজি পরীক্ষা, এগুলো হবেই। আমার কথা বুঝতে পারছো? এই 26 তারিখে পরীক্ষার যে সিস্টেম আছে, এটা আমার মনে হচ্ছে না যে এখন পর্যন্ত যে এসকেলেশনটা আমরা পেয়েছি এখানে সর্বোচ্চ আমি বলতে পারি যে 20 থেকে 30% সম্ভাবনা আছে। খুব যদি বেশি করে ধরো 40% পর্যন্ত যেতে পারো, এর উপরে কিন্তু যাচ্ছে না। তাহলে 60% প্রবাবিলিটি কি, 60% সম্ভাবনা কি, অধিকাংশ সম্ভাবনা কি যে পরীক্ষাটা 26 তারিখ থেকেই হবে। আচ্ছা, এরপরে দেখো প্রকৃত বাস্তবতাটা কি। বাস্তবতাটা খুব খারাপ। বাস্তবতাটা খারাপ কেন? দেখো, তোমরা যদি পরীক্ষার হলে যাও সেক্ষেত্রে তোমাদের নিজেদের যেরকম আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকবে, এই সময় একটা রোগ ছড়িয়ে পড়ছে, বুঝতেই পারছো। তোমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমাদের মা বাবারা। আমার কথাটা বুঝতে পারছো? তো বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন, 50 ঊর্ধ্ব ব্যক্তি যারা আছেন, তাদের কিন্তু ফ্লু হয়ে মারা যাওয়ার প্রবাবিলিটিসও আছে। তারা ওখানে যাবেন, হ্যাঁ, আশপাশে মানুষজন আসবে, একজন যদি এরকম ফ্লুতে আক্রান্ত হয় সে আশপাশে যখন সে আসবে, যাবে, নিঃশ্বাস নিবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মা বাবা বা তোমাদের যারা সিনিয়র যারা যাবেন তাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তোমাদের নিজেদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি নিজে এমন হতে পারে যে তুমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, হ্যাঁ, এখানে অটো পাস করাইলে কিন্তু আবার অন্য আরেক গ্রুপ শিক্ষার্থীদের সর্বনাশ হবে। আমার কথাটা বুঝতে পারছো? তুমি যাচ্ছ, তুমি হয়তো অসুস্থ হয়ে পড়লা, এটার কারণে তোমার সারা জীবন তুমি পঙ্গু হয়ে যাবা।
কারণ এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমাকে ভার্সিটি পরীক্ষা দিতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে। তুমি কিন্তু মেডিকেলে চান্সই পাবা না, তুমি কিন্তু ভার্সিটিতে চান্সই পাবা না যদি তোমার সার্টিফিকেটে এই ধরনের ঝামেলা হয়। তো তোমার অসুস্থ হওয়ার সম্ভাবনা কি এখানে রয়েছে না? অবশ্যই রয়েছে। নিজেকে একটু জাস্ট প্রশ্ন করে দেখো যে আছে কি না। হ্যাঁ, ডেফিনেটলি আছে। এরপরে দেখো আসলে কি ঘটবে। আসলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এই কোভিড ক্রাইসিসটা এই সময় আসার কারণে সত্য যেটা হয়েছে আমি সেটা তোমাকে বলি, তোমাদের অনেকেরই সর্বনাশ হয়ে গেছে অলরেডি। এই যে তোমরা আমার ভিডিওটা দেখতেছো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম তোমাদের কিন্তু এখন দুইটা ঝামেলা আছে। তোমার কনস্ট্যান্ট বেসিসে তোমার আপডেট নেওয়ার ট্রাই করতে হবে। যদি পরীক্ষাটা ডেট পিছায় তখন কবে পিছাবে? পরীক্ষা আগাবে না ডেফিনেটলি, পরীক্ষা পিছাবে। কবে পিছাবে এটার আপডেটস কিন্তু তোমার নিতে হবে। এই যে আপডেটস নিতে গিয়ে তোমরা অনেকেই কিন্তু তোমাদের ইন্টারনেটে, ওয়েবসাইটে, ইউটিউবে অনেক সময় নষ্ট করবা। আমরা এখানে অনলাইনে শিক্ষার্থীদেরকে এই সময় শেষ সময় গাইডলাইন্স দিচ্ছি যে কীভাবে তারা গোল্ডেন জিপিএ 5 নিশ্চিত করে আসবে। আমাদের এখানে অল সাইকোলজি নামে একটা প্রোগ্রাম আছে, সেটার মাধ্যমে। আর তোমরা এখানে কী করতেছো, অনলাইনে তুমি আপডেট নিচ্ছ যে পরীক্ষা হবে কিনা। নিতে হবে ভাইয়া, আমি আই নো, আমি জানি ভাইয়া তোমাদের আপডেট নিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আপডেট নেওয়াটা কি ইম্পর্টেন্ট বেশি না এই পরীক্ষাটায় ভালো রেজাল্ট করা ইম্পর্টেন্ট বেশি? একটু চিন্তা করে দেখো তো। তুমি যদি জাস্ট একটা সাবজেক্টে A+ মিস করো, গোল্ডেন যদি তোমার মিস হয়ে যায়, বুয়েটে কিন্তু তুমি পরীক্ষায় বসতেই পারবা না। হ্যাঁ, ঢাবি জাবি চুয়েট কুয়েট রুয়েট ভালো ভার্সিটিতে তোমার হাই জিপিএ চায়। যদি তোমার একটা সাবজেক্টে A+ মিস থাকে তাহলে তোমাকে পরীক্ষা বসতে দিবে না। আর যদি তুমি পরীক্ষায় পাসও করো তোমাকে ভালো সাবজেক্ট দিবে না, চাকরির দিক দিয়ে তুমি মার খাবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমার কিন্তু এই যে দেখো, এই এত দূর পর্যন্ত পরিস্থিতিটা এসকেলেট হয়েছে কিন্তু এই কোভিড ক্রাইসিসের কারণে, একটা প্রাকৃতিক সমস্যা, তাই না? অনেক মানুষ কিন্তু মারা যাবে এটার কারণে, এবং মারা গেছে, অলরেডি মারা গেছে, অনেকে আক্রান্ত হয়েছে। প্রকৃত কারণ কিন্তু আমরা জানি না। বাংলাদেশে একটা জিনিস মনে রাখবা, যদি একজন মানুষ কোভিডের কারণে আসলেই মারা যেয়ে থাকে, আসলে মারা গেছে তোমার ধরো 10 থেকে 20 জন অন্তত, এক্স্যাক্ট নাম্বারটা 100 হইতে পারে, কিন্তু ধরা পড়ছে একজনের, 2 জনের, হ্যাঁ, যেমন যারা মারা গেছে তাদের সংখ্যা। আর আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বেশি হবে। এই যে ঈদের কারণে যে একটা কংগ্রিগেশন হয়েছে, হ্যাঁ, এই যে জীবাণুটা ছড়িয়ে পড়ছে, এটার কারণে নিশ্চয়ই আরও অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এই যে বাড়ি থেকে আসার পর, হ্যাঁ, আমাদের বাসায় কি হয়েছে সেটা তোমাদেরকে বলি। আমি তোমার বাসায় স্বাভাবিকভাবে সুস্থই ছিলাম, আমি ঈদের বাড়িতে অন্য কোথাও যাইনি। তো আমাদের বাসায় যে কাজের লোক আসছে, সেটার কারণে দেখা গেছে যে আমি ঈদের পরে থেকে আমার সর্দি, মানে বুঝতেই পারতেছো যে এইভাবেই কিন্তু এক জায়গা থেকে, তুমি হয়তো বাড়িতে যাও নাই, কিন্তু এই ভাইরাসের ছড়ানোটা কিন্তু চলছে। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে এই ভাইরাস কিন্তু ডেফিনেটলি ছড়িয়ে পড়ছে। তাহলে এই যখন ভাইরাসটা ছড়িয়ে পড়লো, তোমাদের কিন্তু 26 তারিখ পরীক্ষার ডেট যেটা ছিল ওটা কিন্তু একটা টালমাটাল অবস্থা হয়ে গেল। আমার কথাটা কি বুঝাইতে পারছি? তার মানে পরীক্ষা যেদিন ওই 26 তারিখে যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে কিন্তু এক্স্যাক্টলি হবে, এটা নিশ্চয়তা আর থাকলো না। তাহলে ওই সময় থেকে শুরু করে আমি জাস্ট একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে এই যে 26 তারিখ থেকে শুরু করে, মানে এখন ওই আগে থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, যখন থেকে তোমার এই কোভিড ক্রাইসিসের সমস্যাটা হচ্ছে থেকে শুরু করে এখন পর্যন্ত তোমরা এটা নিয়ে যে কনসার্ন হচ্ছ, তোমরা এটা নিয়ে যে দুশ্চিন্তা করতেছো, বা এটা নিয়ে যে খবর আপডেট করতে যাচ্ছ, অনেকে এখন এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। যদি তোমরা আন্দোলন করো, সবাই মিলে আন্দোলন করতে হবে। 1-2 জন আন্দোলন করলে কিন্তু, যেহেতু বললাম 30% 40% প্রবাবিলিটি, হ্যাঁ, নিউজ পর্যন্ত গেছে, খবর পর্যন্ত গেছে, হ্যাঁ। আর তারাও কিন্তু আবার এখানে দেখো আরেকটা নতুন খেলা খেলতেছে, যে পরীক্ষাটা কিন্তু তোমার স্বাভাবিকভাবেই দেওয়া উচিত। যদি তোমাদের অটো পাস দেয়, তোমাদের অনেকের স্বপ্ন কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ অটো পাস দিলে দেখবা যে আগে যারা ভালো করছিল এসএসসিতে, আগে মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো করছিল তারা সুবিধা পেয়ে যাবে, তুমি কিন্তু মার খেয়ে গেলা। সো সব দিক দিয়েই কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি যে তুমি একটা বিপদের ভিতরে আসো, দেখতে পাচ্ছ না? খেয়াল করছো কি যে এই যে তুমি যাই এখন করো না কেন, তুমি যদি আপডেট না নাও সেক্ষেত্রেও কিন্তু তুমি একটা হিউজ ইনফরমেশন থেকে বঞ্চিত হবা। পরীক্ষা যদি 10 দিন পিছায়, তুমি যদি আপডেট না নাও তাহলে তুমি একটা ধরা খেয়ে গেলা। যদি তুমি আপডেট না নিয়ে সবসময় শুধু জাস্ট পড়ার ভিতরে থাকো, পরে যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে তোমার এই যে একটা এনার্জি একটা লস হয়ে গেলো, যে তুমি দীর্ঘ সময় পড়তে পারলা, পরের বার যখন আবার তোমার পড়তে গেলা তখন যদি আবার পরীক্ষা পিছায়, তো তোমার কিন্তু আপডেটও তাই নেওয়া উচিত। এক্ষেত্রে আমি তোমাকে যে বুদ্ধিটা দিব সেটা হচ্ছে, একটু খেয়াল করো যে পরীক্ষাটা, এই আপডেটসগুলো তুমি 5 দিন পর পর নাও। আমি জানি প্রত্যেক দিন রাত্রেই হয়তো তুমি তোমার স্মার্টফোনে আসবা, তুমি আপডেটসটা 5 দিন পর পর নাও। তুমি নিজে ধরে নাও যে না, রেগুলার টাইমে পরীক্ষাটা হবে,
একটু অ্যাজিউম করে নাও যে না রেগুলার টাইমে পরীক্ষাটা হবে, আমি কী করব, আমার কি হবে। আমার সবচেয়ে বড় কনসার্ন কিন্তু এটা না পরীক্ষাটা কোন ডেটে হচ্ছে, বরং আমার কনসার্নটা হওয়া উচিত সেটা যে আমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা 2025। এখন যদি এরকম হয় যে আমার এই পরীক্ষাটা ডেট পিছাই দিল, ঠিক আছে, কিন্তু আমি আমার মতো পড়তে থাকবো, আপডেটস নিব 5 দিন পর পর, আমি আপডেটস নিচ্ছি, ঠিক আছে, 5 দিনের ভিতর দেখো কি হয়। পরিস্থিতি যদি আরও এসকেলেট করে, আরও যদি খারাপ পরিস্থিতি হয়ে যায়, সেক্ষেত্রেও আমি বলবো জাস্ট 5 দিন পর পর তুমি আপডেট নিয়ে থাকো। তুমি ধরে নাও যে না 26 তারিখে পরীক্ষা হবে, যতই এসকেলেশন হোক, কারণ পরীক্ষা যেরকম পেছানোর সম্ভাবনা আছে, পরীক্ষা ওই জায়গায় রাখার সম্ভাবনাও কিন্তু ওইরকম আছে। আমি যেটা বলছি রাখার সম্ভাবনাটাই বেশি এখন অবধি। তবে পরীক্ষা যদি তুমি পার্টিসিপেট করতে যাও, বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা বলছি, যেটা বললাম অনেকেই কিন্তু তোমাদের মা বাবাকে হারাইতে পারো, যে খুবই প্রবাবেল। কারণ হচ্ছে করোনার কারণে দেখা যাবে তোমাদের বয়স্ক মা বাবা যারা আছেন তারা হয়তো মারা যেতে পারে, যাবে, অনেকে যাবে। কারণ তুমি নাম্বারসটা চিন্তা করো যে কী পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দেবে। হ্যাঁ, তো তোমার মা বাবা বা যারা তোমার সাথে যাবেন তাদের নিরাপত্তার জন্য মাস্ক পরিধান করা, ঠিক জায়গায় অবস্থান করা, অন্য মানুষদের সাথে কথাবার্তা না বলা, বিভিন্ন গাইডলাইন্স যেগুলো আছে সেগুলো তোমরাও হয়তো নিজেরাও কিছুটা জানো, ওগুলো তুমি ফলো করো। আমার কথাটা বুঝতে পারছো? প্লাস হচ্ছে তুমি নিজেও নিজের সেফটিটা একটু বিধান করো, কারণ তুমি যদি পরীক্ষায় হলে যেয়ে অসুস্থ হয়ে পড়ো বা কোভিড হয়, ইভেন তোমার যদি ঠান্ডা লাগে, তুমি কিন্তু দেখবা যে এই যে ঠান্ডা যখন তোমার লেগে যায় বা কোনো কারণে যখন তুমি সর্দিতে আক্রান্ত হও, যে কোনো ফ্লু, এটা কিন্তু একটা সিরিয়াস ডিজিজ। তোমার পড়ালেখার কনসেন্ট্রেশনে কিন্তু হিউজ ধাক্কা পড়বে। তোমরা অলরেডি কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে, এই যে তোমার কোভিড ক্রাইসিসে, যেটা হয়তো তোমাদের অনেকে হয়তো তোমরা আক্রান্ত হয়ে গেছো, অনেকে হয়তো আক্রান্তর ভিতর দিয়ে যাচ্ছ, অনেকে সামনে আক্রান্ত হবা। তোমরা এখন ঘর থেকে বের না হয়ে দীর্ঘ সময় বাসায় অবস্থান করো এবং শুধুমাত্র তোমার পড়াশোনা কেন্দ্রিক বা এসএসসি পরীক্ষার কেন্দ্রিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করো, ঠিক আছে? অন্য কোনো অ্যাক্টিভিটিসে তুমি যেও না। আমাদের এখানে হল সাইকোলজি প্রোগ্রামে অনেকে পার্টিসিপেট যারা করছো, আমরা রাত্রে ক্লাসগুলো করাই, রাত্রে এই ক্লাসগুলোর সাথে কনসেন্ট্রেট করো। তুমি সারাদিন দীর্ঘ সময় জুড়ে পড়ো। আমার কথাটা বুঝতে পারছো? তাহলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। এখন আমি যেটা তোমাকে বলবো, যে জিনিসটার প্রবাবিলিটি আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন তোমাদের পরীক্ষা হয় অফ হয়ে যেতে পারে যদি কোনো ক্রাইসিস বড় ধরনের ঘটে, অথবা আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা চলাকালীন তোমার পরীক্ষা আবার পিছাইতে পারে। তো একটু আপডেট নেওয়ার প্রয়োজন আছে। 5 দিন পর পর তুমি একবার করে আপডেট নাও, বা 3 দিন পর পর তুমি একবার করে আপডেট নাও। কিন্তু ইন দ্য মিন টাইম তোমার পড়ালেখার ক্ষতিটা করো না। আমি কিন্তু বারবার বলছি ভাইয়া এবং আপুরা, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যদি তুমি গোল্ডেন জিপিএ 5 মিস করো, তুমি বাংলাদেশের অনেক জায়গায় তুমি পরীক্ষায় বসতেই পারবে না, তোমাকে তো চান্স দ্বারা দূরের কথা। এবং শুধু তাই না, তুমি যখন চাকরির বোর্ডে যাচ্ছ, সরকারি চাকরির বোর্ডে আমার ভাইবা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে, আমি উত্তীর্ণ হয়েছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা আমার এইচএসসি পরীক্ষাতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিলাম। সবার আগে আমি আপনাদের একটি বিষয়ে অত্যন্ত স্পষ্ট একটি ধারণা দিতে চাই, সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এইচএসসি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটি কিন্তু যথেষ্ট কঠিন একটি পরীক্ষা, এবং এই পরীক্ষাটিকে আপনি বলতে পারেন যে আমাদের দেশের উচ্চশিক্ষার গেটওয়ে। অর্থাৎ আপনি যদি এই উচ্চশিক্ষার এই অঙ্গনটিতে, এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটিতে ভালো করেন, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর যদি এই পরীক্ষাটি আপনি খারাপ করেন, তাহলে সকল ভর্তি পরীক্ষায়, সকল জায়গায় এবং সব জায়গাতেই আপনি পিছিয়ে পড়বেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি আপনার স্বপ্ন হয়ে থাকে যে আপনি বুয়েটে পড়বেন,
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, মেডিকেলে পড়বেন, বা জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে আপনার জিপিএ। এবং এই এইচএসসি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষাটি কিন্তু মোটেও সহজ নয়। আমি আল্লাহর অশেষ রহমতে এই পরীক্ষাটিতে অত্যন্ত ভালো ফল করার সৌভাগ্য অর্জন করেছিলাম, এবং আমাকেও এই পরীক্ষাটিতে সফল হওয়ার জন্য অনেক কৌশলী হতে হয়েছিল, বিভিন্ন রকম টেকনিক, স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছিল। সেই সময় আমার স্পষ্টভাবে মনে পড়ে যে আমার আশপাশে অনেক ফ্রেন্ডরা ছিল যাদের প্যাশনের অভাবের কারণে, যাদের পড়ালেখার একটু অসতর্কতার কারণে তারা শুধুমাত্র যে এই পরীক্ষাটিতে খারাপ করেছিল তাই না, অত্যন্ত ভয়ানকভাবে তারা তাদের সারাটা জীবনে পিছিয়ে গিয়েছে, এবং অনেকেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই আসতে পারেনি। তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো জানাবো। সবার আগে একটা কথা বলে রাখতে চাই, যেটি যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর গাইডলাইন্সটা। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনার কাছে যদি সঠিক গাইডলাইন্স থাকে, উচ্চশিক্ষা বা ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য যদি আপনি সঠিক গাইডলাইন্সটা পেতে পারেন, সঠিক আইডিয়াগুলো আপনি কোনো একটা জায়গা থেকে গ্যাদার করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য পরীক্ষাটি এত কঠিন হয় না। কিন্তু তারপরও আপনাকে কিন্তু নিজের জায়গা থেকে যথাসম্ভব চেষ্টা এবং শ্রমের কিন্তু কোনো বিকল্প থাকা যাবে না। তো আমার সেই সময় আমি শিক্ষকদের কথা স্মরণ করি, যে যাদের গাইডলাইন্সটা আমি পেয়েছিলাম, এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা আপনারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে কঠিন এই পরীক্ষাটি দিচ্ছেন, তাদেরকে আমি শুধু একটা সতর্কবার্তাই বলবো যে এইচএসসি পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাকে আপনারা মোটেও ছোট করে দেখবেন না। এই পরীক্ষাটিতে আপনি যদি একটা সাবজেক্টে A+ মিস করে ফেলেন, আপনার জীবনের জন্য এটা অত্যন্ত বড় ট্র্যাজেডি হবে। আপনি যে কি হারিয়ে ফেলবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে শুধু বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাওয়া তো দূরের কথা, আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না যদি এইচএসসি পরীক্ষার কোনো একটি পরীক্ষা আপনি একটু খারাপ করে ফেলেন। এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি এটা মোটেও সহজ নয়। এই পরীক্ষাটিতে আমি বলে দিচ্ছি, একটু ভেবে দেখেন যে সবচেয়ে বেশি আপনি সেই সাবজেক্টটাতেই খারাপ করবেন যে সাবজেক্টে আপনি উইক। আপনি এখন একটু নিজেকে একটা প্রশ্ন করুন যে আচ্ছা, আমি যেভাবে পড়ছি বা যেভাবে আমি আগে আমার পড়া হয়েছে, সেই পড়াতে কি আমার এমন হতে পারে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমার একটি পরীক্ষার A+ মিস হয়ে যেতে পারে? আমি কি এমনভাবে পড়েছি যে আমার A+ সবগুলো বিষয়ে নিশ্চিত হবে, নাকি আমি যেভাবে পড়েছি সেটার ভিতর এমন অন্তত একটি বা দুটি বিষয় রয়েছে যেখানে আমার A+ মিস হতে পারে? নিজেকে প্রশ্ন করুন। যদি আপনার মন থেকে এই প্রশ্নের উত্তর আসে হ্যাঁ, যে আমার A+ মিস হওয়ার মতো একটি সাবজেক্ট রয়েছে, নিজেকে প্রশ্ন করুন, আমি কোন বিষয়ে এইচএসসি পরীক্ষায় A+ মিস করতে পারি? এরপর আরেকটা প্রশ্ন করুন নিজেকে, কেন, কোন দুর্বলতার কারণে, কোন জায়গায় বিশেষ গুরুত্ব না দেওয়ার কারণে আমার এই বিষয়ে A+ মিস হচ্ছে বা হতে পারে। আমি A+ নিশ্চিত করার জন্য আজকে থেকেই কি কাজ করতে পারি, কোন অ্যাকশন নিতে পারি, কোন বই কিনতে পারি, বা কোন কোর্স প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারি, অথবা কোন তথ্যকে কিভাবে ব্যবহার করতে পারি যাতে করে আমার ওই A+ মিস হওয়ার যে সম্ভাবনা আছে সেটা পরিপূর্ণভাবে আমি বন্ধ করতে পারি। এই সকল প্রশ্ন আপনার নিজেকে করতে হবে। আরও প্রশ্ন করুন, যদি এমন হয়ে থাকে যে একাধিক বিষয়ে আমার দুর্বলতা আছে, সেই বিষয়গুলো কি, সেই বিষয়গুলো কোনগুলো যেগুলোতে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার A+ মিস হতে পারে, সেই বিষয়গুলো কোনগুলো। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন করুন নিজেকে, আচ্ছা, আমি যে এইভাবে পড়েছি, এতে করে আমার প্রস্তুতিতে কোন বিষয়
এর প্রস্তুতি সবচেয়ে দুর্বল আছে। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কোন কোন বিষয়ের প্রস্তুতি আমার দুর্বল আছে, কোন কোন বিষয়ের প্রস্তুতি আমার এমন যে আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটিতে আমি সেই পরীক্ষায় A+ মিস করে ফেলতে পারি। শুধু A+ মিস নয়, হয়তো আপনি পরীক্ষা কোনো একটি বিষয়ে আপনার পরীক্ষা খারাপও হয়ে যেতে পারে। তাই আবার একটু নিজেকে প্রশ্ন করুন, এই যে আমি আগে পরীক্ষা দিয়েছি বা এই যে আমি পড়ছি, আমার মনে হচ্ছে যে না, কোন বিষয়ে আমার A+ মিস হয়ে যেতে পারে। যদি আমার A+ মিস হয়ে যায়, সেটার কারণে আমার সামনের দিনগুলোতে আমার ভর্তি পরীক্ষায় এটার কী রকম প্রভাব বা যন্ত্রণা আমার উপরে এসে পড়তে পারে। নিজেকে এই প্রশ্নগুলো বারবার করুন, অথবা আমার এই ভিডিওটিকে আবার বারবার দেখুন, যাতে করে নিজের এই দুর্বলতাগুলো সম্পর্কে আপনি সচেতন হতে পারেন। আমি বলছিলাম যে আমার SSC পরীক্ষার সময় আমাকে অত্যন্ত কঠোরভাবে প্রস্তুতি নিতে হয়েছে। সে সময় আমি বেশ কিছু টেকনিক ইউজ করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সবচেয়ে বড় সহায়তাকারী জিনিস ছিল হচ্ছে আমার নোটসগুলো। আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অত্যন্ত সুন্দরভাবে, স্পষ্টভাবে গুছিয়ে প্রত্যেকটা বিষয়ের উপরে, বিশেষ করে সেই সকল বিষয়গুলো যেগুলোর ব্যাপারে আমার কনসেপশন ছিল যে না, এগুলোতে আমার একটু দুর্বলতা আছে, সেগুলোর ব্যাপারে আমি নোট করে নিয়েছিলাম। এখন নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি কি প্রত্যেকটা বিষয়ের সাবজেক্ট গুছিয়ে নোট করেছেন? নিজেই প্রশ্ন করুন এভাবে যে আচ্ছা, এই যে আমি যে বিষয়গুলো পড়েছি, সামনে আমার পরীক্ষায় বসতে হবে, এই পরীক্ষায় বসার মতো এবং পরীক্ষায় উত্তরগুলো যথাযথভাবে করার মতো করে আমার কাছে কি নোট করা আছে? বিশেষ করে সেই সকল বিষয়ে কি আমি নোট করেছি যে সকল পরীক্ষাগুলো, যে সকল বিষয়গুলো থেকে পরীক্ষার হলে আমার প্রশ্ন আসতে পারে, যে সকল বিষয়গুলো থেকে পরীক্ষার হলে আমাকে প্রশ্ন অ্যান্সার করতে হতে পারে, সেই সকল বিষয়গুলো, সেই সকল টপিকগুলোর প্রশ্নের উত্তরগুলো কি আমার কাছে যথাযথভাবে নোট করা রয়েছে? আমার কাছে কি সবগুলোর প্রস্তুতি বা প্রস্তুতির সামগ্রী, সেগুলো কি আমার কাছে গোছানো আছে? নিজেকে একটু প্রশ্ন করুন। এর পাশাপাশি সেই সময়টাতে আমি আরেকটা জিনিস যেটা করেছিলাম, সেটা হচ্ছে যে আমি টেস্ট পেপারগুলো দেখে বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো বা কোন টাইপের প্রশ্নগুলো বেশি এসেছিল, সেই প্রশ্নগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে একটা খুবই অদ্ভুত একটা কথা বলবো, সেটা জানলে আপনারা অবাক হবেন। যে আমার এক স্টুডেন্ট একবার একটা কাজ করেছিল যে সে আপনার এক টিচারের কাছে গিয়ে সাজেশন নিয়ে এসেছিল, এবং সেই সাজেশন নিয়ে আসার পর সে বলতেছিল যে এইখান থেকেই নাকি কমন পড়বে, সব এই কয়েকটা প্রশ্ন আছে, এখান থেকেই নাকি কমন পড়বে। পরে পরীক্ষার হলে যেয়ে কিন্তু প্রশ্ন কমন পায় নাই, তার লিটারালি একটা সাবজেক্টই কিন্তু A+ মিস হয়ে গেছে, এবং এটার কারণে কিন্তু যা সর্বনাশ হওয়ার তার হয়েছিল। আমি কিন্তু তাকে বলছিলাম যে দেখো, ওই রকম কথা, ওই ধরনের এইগুলো শুনো না, এই ধরনের এরকম ঘটনা অনেক শিক্ষার্থীরা ঘটায়, বুঝছেন? তাই এই কারণে আপনাদেরকে বলছি যেটা, যে যথাযথভাবে এর প্রস্তুতিটা নিন। আর SSC পরীক্ষার জন্য আমরা এখানে আপনাদেরকে হল স্ট্র্যাটেজি প্রোগ্রাম বা হল সাইকোলজি প্রোগ্রাম নিয়ে হেল্প করে থাকি। SSC পরীক্ষা, এই পরীক্ষাটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো আছে, আপনার ক্যারিয়ারের বিল্ডিং ব্লক নামে যে বিষয়টা আছে, যে আপনার ক্যারিয়ার কোন কোন জিনিস নিয়ে আপনার জীবন, আপনার ক্যারিয়ার, আপনার সমগ্র ভবিষ্যৎ গঠিত হবে, সে সকল বিষয়ের প্রথম দিকে আছে যে জিনিসটি, সেটা হচ্ছে আপনার SSC পরীক্ষা। তাই এই পরীক্ষায় যদি আপনি এমন অবস্থায় এখন থেকে থাকেন যে আপনি বুঝতে পারছেন যে হয়তো আপনার ডিলে হয়ে গেছে বা আপনার যথাযথ প্রস্তুতি নাই, বা স্বল্প সময়ের ভিতরে আপনি বেস্ট অফ দ্য বেস্ট প্রিপারেশনটা নিতে চান উইথ বেস্ট সাপোর্টস, এরকম ক্ষেত্রে আমি আপনাদেরকে সহায়তা করে থাকি। আমার এখানে হল স্ট্র্যাটেজি নামে একটি প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে আপনি যদি ভর্তি হন, এই পরীক্ষায় স্ট্র্যাটেজিগুলোর আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আমি গোল্ডেন GPA 5 পেয়ে বোর্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটি স্থান অধিকার করে নিয়েছিলাম, সে সংক্রান্ত কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাকে আমি নিজে
আমার তত্ত্বাবধানে রেখে আপনার এই পরীক্ষায় এ প্লাস প্রত্যেকটি বিষয়ে যাতে নিশ্চিত হয় সেটার মতো করে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। তো যদি ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হল স্ট্র্যাটেজি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য। চলুন এইচএসসি পরীক্ষার অপর প্রস্তুতিমূলক কথাবার্তাগুলো নিয়ে আমরা আলোচনা করি। যখনই আমার হাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনটি এসে পড়ে আমার মনে প্রথম একটা প্রশ্ন আসলো যে আচ্ছা এই পরীক্ষাটির স্ট্র্যাটেজি বা কৌশল আমি কিভাবে করব। আপনারা নিশ্চয়ই জানেন যে যখনই এইচএসসি পরীক্ষার রুটিনটা আমাদের হাতে এসে পড়ে আমরা কিন্তু বুঝে যেতে পারি যে ও আমার কাছে এই পরীক্ষার আগে এতদিন সময় আছে। আচ্ছা আমার কাছে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগে কয়দিন সময় আছে, হ্যাঁ বাংলা পরীক্ষার আগে আমার কয়দিন সময় আছে, হ্যাঁ ইংরেজি পরীক্ষার আগে আমার কয়দিন সময় আছে। আমার পড়াগুলো যেরকমভাবে গোছানো আছে এই ভ্যাকেশনগুলো বা পরীক্ষার মাঝখানে থাকা যে গ্যাপগুলো আছে সেগুলো কি সেরকম অনুপাতে আছে, নাকি দু একটা পরীক্ষা এমন আছে যে পরীক্ষায় পর্যাপ্ত গ্যাপ নেই এবং এর কারণেই আমার এ প্লাস মিস হয়ে যেতে পারে। সেই গ্যাপহীন পরীক্ষাগুলো কোনগুলো যেগুলো আমার জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে। এইভাবে নিজেকে একটু প্রশ্ন করে আপনি রুটিনটাকে অর্গানাইজ করবেন, স্ট্র্যাটেজাইজ করবেন। কারণ হচ্ছে এই যে পরীক্ষার রুটিনটা আপনি দেখতেছেন এই রুটিনটা আপনার জীবনের জন্য কিন্তু অনেক বড় অনেক ক্যাটাস্ট্রফিক একটা বিষয় হতে পারে। যে বিষয়টা আপনি ভালো পারেন সেটাতেও কিন্তু আপনার সময় দিতে হবে। কারণ যে বিষয়টা আপনি খুব ভালো পারেন আপনি তো ভাবতেছেন যে হ্যাঁ আমি তো বাংলা ইংলিশ খুব ভালো পারি এখানে আমার এ প্লাস থাকবেই, কিন্তু অনেক সময় দেখা যায় যেগুলোতে কিন্তু থাকে না, একটুর জন্য এ প্লাস মিস হয়ে যায়। হ্যাঁ তো ইউ মাস্ট পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস, আপনাকে কিন্তু ডিটেলসের দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ তো এটা একটা বিষয় খেয়াল করবেন। আর আরেকটা কথা বলে রাখছি, একটু নিজেকে একটু রিভিউ করেন। আমার এখানটায় যে স্টুডেন্টরা হল স্ট্র্যাটেজি প্রোগ্রামে ভর্তি হয় তাদেরকে আমি এই কোশ্চেনটা বারবার করেছি এবং অনেকেই দেখা গেছে যে পরে গিয়ে আমাকে কথাটা বলেছে যে এটা তাদের দেখা উচিত ছিল। সেটা হচ্ছে যে নিজেকে আপনি একটু প্রশ্ন করুন যে আচ্ছা আগে আমি যখন এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম বা এসএসসি মডেল টেস্ট দিচ্ছিলাম অথবা টেস্ট এক্সাম দিচ্ছিলাম তখন কোন কোন বিষয়ের পরীক্ষা আমার ভালো হয়নি বা আমি আশানুরূপ ভালো করতে পারিনি, কোন কোন বিষয়ে পরীক্ষার সময় আমার রেজাল্ট বা আমার পরীক্ষা এমন হয়েছিল যেটা আমার কাছে মনে হয় নাই যে ইটস নট সেফ বা আমার মনে হয়েছে যে না ইটস নট সেফ। এরকম সাবজেক্ট কোন কোনগুলো ছিল সেই সকল সাবজেক্টগুলোতে আপনাকে কিন্তু একটু স্পেশাল কেয়ার দিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এমন নিশ্চয়ই অনেক বিষয়ই থাকতে পারে যে বিষয়টা আপনি কমফোর্ট ফিল করছেন না, আপনার কাছে হয়তো ভালো লাগছে না, এরকম একটা বিষয় থাকতে পারে এবং সেই বিষয়টা হয়তো আপনি একটু বেশি এড়িয়ে চলার চেষ্টা করছেন, তাই না? ওই বিষয়টাতেই কিন্তু আপনার এ প্লাসটা মিস করে দেওয়ার চেষ্টা করাবে ওরা। হ্যাঁ একটু সাবধান হন। আর এইচএসসি পরীক্ষাটা এটা এতটাই একটা মারাত্মক পরীক্ষা এবং এটার জন্য যে কী পরিমাণ ডেডলি ইম্প্যাক্ট আপনার লাইফে পড়তে পারে যেটা আপনি হয়তো পরে কল্পনাও করতে পারবেন না। তাই ছোটোখাটো এই সমস্ত ডিটেলস থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। আচ্ছা হল স্ট্র্যাটেজি প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলি। হল স্ট্র্যাটেজি প্রোগ্রামটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্টলি জিনিসটা হচ্ছে যে আপনার এই যে পরীক্ষার সময়টা এই সময়টায় আপনি কিভাবে অ্যাকশন নিলে আপনি এখানে গোল্ডেন জিপিএ-5টা নিশ্চিত করতে পারবেন। পরীক্ষার হলে ধরেন আপনি পরীক্ষার হলে রয়েছেন, পরীক্ষার হলে পারফরমেন্সটা আপনি কিভাবে এনহ্যান্স করতে পারবেন। হ্যাঁ এবং হলে গিয়ে যাতে আপনার নার্ভাসনেস অথবা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে পরীক্ষার হলে আপনি যখন গেছেন তখন আপনি অনেক তথ্য ভুলে যাচ্ছেন এবং হল থেকে বের হওয়ার পরে আপনার এমসিকিউ দিয়ে আসার পরে মনে হইলো যে এই প্রশ্নের উত্তর তো এটা ছিল, আমি এটা কেন দাগায় আসলাম, এই প্রশ্নের উত্তর তো এটা হবে, আমি এটা কেন দাগায় আসলাম। এই ধরনের যে একটা মাইন্ডসেট বা এই ধরনের যে একটা ঘটনাচক্রের ভিতর দিয়ে আপনি যান, তাই না? যে পরীক্ষার হলে থেকে বের হয়েছেন আর আপনার মনে একটা প্রশ্ন আসছে যে এই প্রশ্নের উত্তর তো এটা হবে, আমি হলে কেন সঠিক উত্তরটা দাগায় আসতে পারলাম না। এটা হচ্ছে পরীক্ষার হলে আপনার নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারার কারণে। আমরা হল স্ট্র্যাটেজি প্রোগ্রামে এইটার বিষয়ে আপনাকে শিখাই থাকি। এখানে আপনার বেশ কিছু ফিজিওলজিক্যাল টেকনিক্স ইউজ করতে হয় যাতে করে ওই সময়টায় আপনি অ্যালার্ট থাকতে পারেন এবং এই যে নার্ভাসনেস বা এই যে ইনস্ট্যান্টলি পরীক্ষার হলে মনে না আসার যে সমস্যাটা এই সমস্যা থেকে আপনি বের হতে পারেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে পরীক্ষা দিয়ে আসছেন ঠিকই, কিন্তু হচ্ছেটা কি যখনই আপনি পরীক্ষাটা দিয়ে আসতেছেন পরীক্ষার হলে যাওয়ার পরে আপনার পারফরমেন্স মানে আন্ডারমাইন হয়ে গেল। পরীক্ষার হলে আপনি যথাযথভাবে পারফর্ম করতে পারলেন না, কেন?
এরকম কেন হইলো যে না আগে পারতেছেন ঠিকই বা হল থেকে বের হওয়ার পরে জিনিসগুলো আসতেছে মনে ঠিকই, কিন্তু হলে কেমন করে জানি আপনার ভিতরে এক ধরনের জড়তা এসে গেছে বা আপনি স্পন্টেনিয়াসলি অ্যান্সার করে আসতে পারেননি। খেয়াল করেছেন না যে আপনি যখনই যাচ্ছেন পরীক্ষার হলে স্পন্টেনিয়াসলি অ্যান্সারগুলো আসছে না, হ্যাঁ অ্যান্সার বের হচ্ছে না, বা আপনি একটু নার্ভাস ফিল করছেন, একটুর জন্য আপনার একটা বড় জিনিস ভুল হয়ে যাচ্ছে, মনে আসছে না। তো এই যে এই ধরনের যে এম্বারাসিংয়ে যে অবস্থাগুলো, এইগুলো থেকে বের করার জন্য আমরা হল স্ট্র্যাটেজিটা ইউজ করে থাকি। আর অল্প সময় আপনি কীভাবে বিপুল পরিমাণ তথ্য মনে রাখবেন, পরীক্ষার সময় কীভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়বেন, হ্যাঁ কোন কোন ফ্যাক্টরগুলো, এখানে আমি আপনাকে এদেরকে কিছু একটা টেকনিক শেয়ার করি। দেখুন, যখনই মনে করেন আপনি এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা নিচ্ছেন, এখানে একটু দীর্ঘ সময় ধরে পড়ার মানে অ্যাট এ স্ট্রেস পড়ার চেষ্টা করবেন। আপনি পড়ার সময় যদি ওয়াশরুমে যান বারবার, বা হ্যাঁ আপনি যদি ডিফোকাস হন বা ডিস্ট্র্যাক্টেড হন, খেয়াল করবেন যে অনেক কিছুই কিন্তু ডিস্ট্র্যাক্ট করে। আপনারা হয়তো এখন স্মার্টফোনের দিকে বেশি ডিস্ট্র্যাক্টেড হচ্ছেন, ফেসবুক ইউটিউবে কোনো আপডেট আসছে সেটা নিয়ে ডিস্ট্র্যাক্টেড হচ্ছেন। এরকম হওয়া যাবে না ভাই, এটা তো আপনার সারা জীবনের একটা লাইফ টাইমের একটা পরীক্ষা। আপনি একবার এইচএসসি পরীক্ষা খারাপ করেন না কেন, আপনার আশপাশের মানুষজন, আপনার মা, এই যে আমার একটা স্টুডেন্টের ঘটনা, অলসো স্ট্র্যাটেজি প্রোগ্রামে আসছিল ছেলেটা, হ্যাঁ তুষার নামে একটা ছেলে, বলল যে ভাইয়া আমি তো এইচএসসি পরীক্ষা খারাপ করছি, পরে তো কোনো জায়গায় চান্স পাই নাই, তো এখন আমার মা বাবা দুজনই আমাকে অপমান করে, এবং সেই অপমানগুলা আমার কানে আসে এবং আমি সেগুলা শুনি, এবং যখন আমি এই কথাগুলো শুনি সেগুলো তোমার, হ্যাঁ সেগুলা যখনই তারা আমার ব্যাপারে বদনাম করে, খারাপ কথা বলে, সেই জিনিসটা আমার কানে আসে বারবার। ঠিক আছে, সো এই ছেলেটার মা বাবা ওকে প্রত্যেক দিন ক্রিটিসাইজ করতেছে, কোনো জায়গায় চান্স পায় না, কিছু করতে পারতেছে না। হ্যাঁ, তাহলে দেখেন কত বড় একটা দুর্যোগ ছেলেটার জীবনে নেমে আসছে জাস্ট এই যে এইচএসসি পরীক্ষার সময়। আরেকটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভালো কলেজে পড়েন নাই, সেটার কারণে হয়তো আপনার ওইরকমভাবে ঝালাইটা ঠিক মতো হয় না এইচএসসি পরীক্ষায়, তো এটার কারণে অনেকের পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সো আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমাদের হল স্ট্র্যাটেজি প্রোগ্রামে আসলে আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব এই লাস্ট মুহূর্তের সময়ের ভিতরে, অল্প সময় আপনি কীভাবে বেশি পড়া মনে রাখবেন, কীভাবে নিজেকে অর্গানাইজ করে এই সময়টা রাখবেন, কোন কোন অ্যাকশনগুলো নেবেন না যেটার কারণে এই যে পরীক্ষার হলে এই ধরনের এই যে হলে ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা ঘটে, একটু জড়তার কারণে আপনার 10 নম্বর 15 নম্বর কমে যাবে। হ্যাঁ, আর সবচেয়ে খারাপ বিষয় যেটা, যে কয়েক নাম্বার 2-3 নম্বরের জন্য A+ মিস হওয়ার যে সমস্যাটা, দেখেন পরীক্ষাটা এমন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি সত্যি কথা, আমার অপটিমাল টার্গেট ছিল যে আমি 85% নাম্বার অ্যান্সার করে আসবো। আমার কিন্তু কোনো সময় ওরকম টার্গেট ছিল না যে আমার A+ নিশ্চিত করে আসতে হবে। A+ নিশ্চিত করে আসার টার্গেট থাকলে আপনি A+ পাবেন না, আপনি 75 পেতে পারেন। হ্যাঁ, কিন্তু A+ নিশ্চিত করার আমার অপটিমাল টার্গেট ছিল ধরেন 85, 83 অ্যাটলিস্ট। 83-র নিচে অন্য কোনো ওরকম পরীক্ষা আমি দিই নাই। এমনি তো আপনার গোল্ডেন GPA 5 পাই নাই। সো আপনাকে অপটিমাল পারফরমেন্সের কথা চিন্তা করতে হবে। আর যেটা বলছি, যদি প্রস্তুতিতে কোনো ঘাপলা থাকে নিজেকেই প্রশ্ন করুন যে কোন কোন জায়গায় আমার প্রস্তুতিতে আমি পিছিয়ে আছি এবং সেটার জন্য আমি কী কী কাজ করতে পারি। ঠিক আছে, তো এইচএসসি পরীক্ষার এটা হচ্ছে বিষয়, যে তাহলে আমি বেশ কয়েকটা পয়েন্ট আপনাকে বলেছি। আপনার দুর্বল পয়েন্টগুলোকে আপনার আইডেন্টিফাই করা উচিত। আর যেটা বলেছি যে পরীক্ষার হলে আপনাকে সচেতন থাকা উচিত। মনে রাখবেন, আরেকটা ঘটনা বলি, তো আমাদের এইচএসসি পরীক্ষার সময় একবার একটা ঘটনা ঘটেছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে, সেই সময় কলেজের একজন টিচার এসে, উনি একটু অহংকারী টাইপের, এক্সাম হলে, উচ্চ মাধ্যমিকের এক্সাম হল, উনি একটু খারাপ ব্যবহার করলেন স্টুডেন্টদের সাথে। তো ওই খারাপ ব্যবহারটা বেশ একটু তিক্ত পরিস্থিতির ভিতর ছিল। আমি মোটামুটিভাবে জিনিসটা হ্যান্ডেল করে নিলাম। পরে আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমার এক দূরবর্তী একটা ফ্রেন্ড ছিল, ও এটার দ্বারা খুবই ইম্প্যাক্টেড হয়। ও আপনার পরীক্ষার হলে নার্ভাস হয়ে পড়ে ও আপনার এক্সামে পাইছিল হচ্ছে A-। বুঝতে পারছেন, একটা যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টে A- পেয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন। পরে আমি ওরা জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোর হয়েছিলটা কি, যে টিচার এরকম করছে, হ্যাঁ তুই এরকম করলি। বললো যে দেখ দোস্ত, উনি যখন ওইরকম করলো আমি ধরে নিয়েছি আমি পরীক্ষায় পাসই করতে পারবো না। হ্যাঁ, তো তারপরেও আমি সামহাও ম্যানেজ করে A- তুলতে পারছি। ঠিক আছে, তো হলের একটা ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপর পড়তে পারে। আমরা আপনাদেরকে যেটা বলবো, যে আমরা হল স্ট্র্যাটেজি প্রোগ্রামে যেটা শিখিয়ে থাকি আপনাদের, সেটা হচ্ছে এইরকম যদি কোনো সার্কামস্টেন্স আসে, যে পরীক্ষাই হোক, আপনাকে এই টিচারকে ক্ষমা করে দিতে হবে আল্লাহর রাস্তায়।
উনি যত যাই করুক, যতই চেঁচামেচি করুক, প্রয়োজনে ওনাদের আপনি একটু কান বন্ধ করে রাখেন কিছুক্ষণ, উনি তো আর আপনার কান আইসে সেটা জোর করে কান খুলে দিয়ে যাবে না, তাই না? কিন্তু এই যে পরীক্ষার হলে যদি উনি একবার আপনাকে একটু এক্সাইটেড করে ফেলতে পারে, নার্ভাস করে দিতে পারে, আপনি তো মাইট খেয়ে গেলেন চিরদিনের জন্য, আপনি তো আর জীবনে উঠে পড়ে দাঁড়াতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? তাই বিপদ হওয়ার আগে একটু সচেতন হন, আর এই জিনিসগুলোকে কীভাবে আপনি রিয়্যাক্ট করবেন এই সমস্ত বিষয়ে সেটার ব্যাপারে একটু সচেতন হন। আর আরেকটা জিনিস যেটা বলবো, আপনার আরেকটা স্ট্র্যাটেজি যেটা করা দরকার সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যখন খাতায় লিখছেন, খাতার অলঙ্করণগুলো সুন্দরভাবে করুন। টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ চলেন একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। দেখেন, পরীক্ষার হলে আপনার বুঝতে হবে যে কোন পরীক্ষায় আপনার পেস বা গতি কতটা হওয়া দরকার। পরীক্ষার হলে নিজেকে প্রশ্ন করবেন যে আচ্ছা, আমি যে গতিতে পরীক্ষার হলে লিখছি, এই গতিতে এই পরীক্ষায় কি আমি টোটালি কমপ্লিট অ্যান্সার করতে পারবো? কারণ আমাকে কিন্তু টোটাল এবং কমপ্লিট অ্যান্সার করে আসতেই হবে। লিখে রাখেন, টোটাল এবং কমপ্লিট অ্যান্সার না করে আসতে পারলে আপনি কিন্তু এ প্লাস তো পাবেন না, পাবেন না, এও পাবেন না। আপনাকে টোটাল এবং কমপ্লিট অ্যান্সার করতেই হবে। প্রত্যেকটা প্রশ্নের যথাযথ পরিপূর্ণ অ্যান্সার পরিপূর্ণভাবে টোটালিটিতে আপনাকে করে আসতে হবে এসএসসি পরীক্ষায়। সো যদি আপনি একটা প্রশ্ন একটু এই অর্ধেক অ্যান্সার করে আসতে পারেন নাই, তাহলে কিন্তু আপনি শেষ। তাই এই জন্য পরীক্ষার হলে যে গতি আছে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সেটা একটু ম্যানেজ করবেন আর খুব ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করবেন। বাট এমসিকিউ বা অন্যান্য যে সেকশন যেগুলো আছে, আরেকটা কথা বলে রাখি, এটা খুব মারাত্মক একটা বিষয়, পরীক্ষার হলে যে ওয়েভার শিট আছে সেখানে কোনো ভুল করবেন না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, প্রত্যেক বছর আমাদের দেশে কম করে হলেও 10 থেকে 20,000 জন শিক্ষার্থীর এই এইচএসসি পরীক্ষা তারা ফেল করে শুধুমাত্র ওয়েভার শিট উল্টাপাল্টা দাগানোর কারণে, উপরে যে জায়গায় লেখা আছে ওখানে পেন্সিল দিয়ে ঘষাঘষি করার কারণে, কলম দিয়ে উল্টাপাল্টা কালি ছড়ানোর কারণে। হ্যাঁ, বৃত্তগুলোকে যথাযথভাবে ভরাট করতে হবে, অতিরিক্তও ভরাট করবেন না, একদম খালিও রাখবেন না। খালি রাখলে কিন্তু এই যে ওয়েভারের যে লাইট পাস হওয়ার বিষয় আছে এটা হবে না, আপনাকে কিন্তু ওরা ফেল করাই দেবে। এরকম একটা শিক্ষার্থীর কেস ছিল, ও পরীক্ষা ভালো দিয়ে আসছে, পরে জানা গেল কি যে ওর ওই ওএমআর শিটের কালিটাও ঠিক মতো করে নাই, কালি পাস করছে মানে আলো পাস করছে, পরে ওটাতে ওর ফেল এসে গেছে। তাহলে বুঝেন ট্র্যাজেডি কিন্তু অনেক আছে। এখন ডিজিটাল যুগের এটা একটা সুবিধাও, যেরকম ওএমআর শিটে খুব ফাস্ট আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে, জগন্নাথ ভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটির যে ভর্তি পরীক্ষা সেখানেও এভাবে ওএমআর শিট বাতিল হয়েছে। উত্তরপত্রের যে নিয়মকানুনগুলো সেগুলো একবার পড়ে দেখবেন। হ্যাঁ, আর পড়ে দেখার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিনিসটা বুঝে নিতে হবে। ঠিক আছে? আশপাশের দু একজন ফ্রেন্ড, যদি পরীক্ষা হলে কিন্তু কথা বলা একদম ঠিক না, বাট আপনার ফ্রেন্ডদের সাথে একটু যদি জিনিসটা বুঝতে পারেন যে কোন কোন জায়গায় কী কী লিখতে হবে, ওটা আপনার বুঝে নিতে হবে। প্রয়োজনে টিচারকে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে যদি এই যে ওএমআর শিটে ভুল করলে কিন্তু পুরো উত্তরপত্র বাতিল। হ্যাঁ, যে যে জায়গায় ওই যে লাল রঙের যে ওএমআরের যে ওখানে কোনো লেখালেখি দাগাদাগি করলে কিন্তু আপনার কাটা যাবে। কোনো একটা ঘর যদি ভরাট না করেন, এই যে সেট কোড না ভরাট করার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করছে। তাহলে সর্বনাশ কিন্তু